আজকে আমরা কথা বলছি এমন একজন ইঞ্জিনিয়ারের সাথে যিনি এখন গুগলে লেভেল 3 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। এর আগে অ্যামাজন, সেলস ফোর্সেও কাজ করে এসেছেন। হি ইজ নট আ বাংলাদেশি, বাট ও বাঙালি ইন দ্য সেন্স দ্যাট হি ইজ ফ্রম কলকাতা। ওর নাম হচ্ছে রিধি দত্তা। ইজ আ ইউটিউবার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি, বাট মেইনলি দ্য স্টোরি অফ হাউ রিধি গট ইন টু গুগল অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং দ্যাট টু ফ্রম আ ভেরি, ইন হিজ ওয়ার্ডস, মিডিওকার বা নট আ টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে কীভাবে গুগল পর্যন্ত গেল সেটা নিয়ে আমরা আলাপ করেছি। সেকেন্ডলি উই টকড অ্যাবাউট স্পেসিফিক্স, যে কোডিং আপনি যদি ইমপ্রুভ করতে চান তাহলে কি করা উচিত, কোন সাইট, কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করা উচিত সেগুলো নিয়ে। থার্ডলি উই টকড অ্যাবাউট হোয়াট আর ইম্পর্টেন্ট স্কিলস ডিউরিং এন ইন্টারভিউ, যেটা আপনার গুগলের মতো কোম্পানিতে যদি ইন্টারভিউ করতে হয় বিগ টেকে, তাহলে মাথায় রাখতে হবে কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে, কোন কোন ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে, এই সব কিছু। গাইজ, আমি আগে থেকে বলে দিচ্ছি, ইটস আ কোলাবোরেশন ভিডিও ইন উইচ আমি চেষ্টা করেছি ওর থেকে ওর বেস্ট ইনসাইটস এবং নলেজগুলো বের করে আনার অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাতে আপনারাও কাজে লাগাইতে পারেন অ্যাজ আ ইঞ্জিনিয়ার, অ্যাজ আ বিগ টেক অ্যাসপিরেন্ট। এবং মজার বিষয় হচ্ছে, আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ ওয়েব ডেভেলপমেন্ট, স্পেসিফিকলি ইউজিং লারাভেল। লারাভেল এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা ইটস নট ভেরি হার্ড টু গেট স্টার্টেড, বাট একটু শিখতে পারলে অনেক অ্যাপ্লিকেশনস বানানো সম্ভব। এবং একদম শুরুতে আমি জাস্ট লারাভেল শিখে আমার পোর্টফোলিও হালকা থেকে আরেকটু ভারী করে আই ল্যান্ডেড মাই ফার্স্ট জব অ্যান্ড ফ্রিল্যান্সিংও শুরু করেছিলাম জাস্ট লারাভেল দিয়ে। মাই পয়েন্ট অফ সেইং দিস ইজ, এই ভিডিওতে আই হ্যাভ পার্টনার্ড আপ উইথ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, হু আর অফারিং আ 35% স্কলারশিপ ফর দ্য ভিউয়ার্স অফ দিস চ্যানেল, বিকজ দে থিঙ্ক, অ্যান্ড আই এগ্রি, আমার চ্যানেলে ইঞ্জিনিয়াররা গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষজন দেখে অ্যান্ড দে ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার স্কিল সেট বাই লার্নিং নিউ থিংস। সো ল্যারাভেলের ওদের একটা ক্যারিয়ার ট্র্যাক আছে যেটাতে 200+ ভিডিওস আছে প্রি রেকর্ডেড এবং লাইভ ক্লাসেস আছে, অ্যান্ড ইটস কল্ড আ ক্যারিয়ার ট্র্যাক। তার মানে হচ্ছে একবার কোর্সটা শেষ হওয়ার পরে আপনার পারফরমেন্স দেখে আপনার সিভিটা নিয়ে ওরা অনেকগুলো কোম্পানিকে, আই থিঙ্ক 50+ কোম্পানিজের সাথে ওরা পার্টনারশিপ করেছে, তাদের কাছে আপনার সিভিটা পৌঁছে দিবে জাস্ট টু গেট ইউ স্টার্টেড ইন ইউর ক্যারিয়ার এবং জব সার্চিং। লারাভেলের এক্সাম্পলটা আমি দিলাম, বাট দে হ্যাভ 3 আদার ডিফারেন্ট ক্যারিয়ার ট্র্যাকস জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে। নাম্বার 1 হচ্ছে লারাভেল, নাম্বার 2 হচ্ছে MERN স্ট্যাক। আমাদের নাদিম ভাইয়ের সাথে যে এপিসোডটা ছিল, নাদিম আবরার ভাইয়ের সাথে, উনি গুগলের ছিলেন, উনি বলেছিল MERN স্ট্যাক হচ্ছে একটা ইনডিসপেন্সেবল স্ট্যাক, যেটা আজকে যদি ইঞ্জিনিয়ার হন ইটস আ ভেরি গুড প্লেস টু গেট স্টার্টেড। সো MERN স্ট্যাক নিয়ে দে হ্যাভ আ ভেরি এক্সস্টিভ কোর্স, এটাও দেখতে পারেন। Number 3, DevOps. DevOps is the bread and butter of keeping a system up and running. Long story short, আমি এখানে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স বা ওদের কোর্সেসকে স্পেসিফিকলি সেল করতে আসিনি। আই ওয়ান্ট ইউ টু লার্ন নিউ স্কিলস, এন্ড আই থিঙ্ক ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের এই লারাভেল স্ট্যাকটা স্পেসিফিকলি উইথ আ 35% স্কলারশিপ, ইটস আ ভেরি ভেরি গুড ডিল। এবং এই স্কলারশিপের জন্য কোডটা হচ্ছে Fahad 35. Fahad 35 code use করে you can get a 35% scholarship, not just on Laravel but all 3 of the development courses. I hope this is useful for you guys. I will see you in the video. Riddhi, thank you so much আমাদের এই শোতে আসার জন্য, এবং অনেক দিন ধরে আমাদের কথাবার্তা হচ্ছে ইনস্টাগ্রামে, এবং ফাইনালি আমরা এই এপিসোডটা রেকর্ড করছি। তোমার অনেকগুলো টাইটেল আছে, ইউ আর এক্স অ্যামাজন, এক্স সেলস ফোর্স, এখন গুগলে আছো। গুগলের চাকরিটা অনেকজনের জন্যই স্বপ্ন বললে ইট উডন্ট বি রং। তো তোমার গুগলের আসার জার্নিটা নিয়ে আগে শুনতে চাই। কিভাবে তুমি গুগলে কাজ করছো, কিভাবে তুমি ইন্টারভিউগুলো পার করলা, এই স্টোরিটা আমাদেরকে বলে প্লিজ কিক আস অফ। Yeah, sure. First of all, thank you so much, Fahad, আমাকে ডাকার জন্য তোমার শোতে। অ্যান্ড ফার্স্ট অফ অল সকল বাংলাদেশি দর্শককে অভিনন্দন। সো আমি বেসিক্যালি, যেমন তুমি বললে যে আমি এখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল। তো এর আগে আমি সেলস ফোর্স অ্যান্ড অ্যামাজনে ছিলাম, বাট আমার যে জার্নিটা শুরু হয়েছিল সেটা একটা খুবই হাম্বল বিগিনিংস হয়েছিল, বিকজ আমি কলকাতার একটা প্রাইভেট কলেজ থেকে পাস আউট করি। অ্যান্ড এমন একটা টাইমে আমি পাস আউট করেছিলাম যেই সময়টাতে ভালো কলেজ ছাড়া, অ্যান্ড ওয়েন আই সে ভালো কলেজ অ্যাজ ইন আইআইটি, এনআইটি, যেগুলো একদম প্রথম সারির কলেজগুলো হয়, ওগুলো বাদে খুব কম চান্স পাওয়া যেত, খুব কম অপরচুনিটি পাওয়া যেত টু ক্র্যাক গুড প্রোডাক্ট বেসড কোম্পানিজ। তো যে কোম্পানিগুলো মোস্টলি মাস হায়ারিংস করতো, সার্ভিস বেসড কোম্পানিজ যেগুলোতে হয়, যেখানে অতটা ভালো কাজের এক্সপোজার মোস্ট মানে অতটা পাওয়া যায় না, সেই সব কোম্পানিরই চান্স বেশি থাকতো প্রাইভেট, যেসব প্রাইভেট কলেজ থেকে আমি পাস আউট করেছি। সো like very normal engineering student in India, I started with a very normal company with a very decent package. তো ফার্স্ট 1 বছর আমি ওরকম একটা সার্ভিস বেসড কোম্পানিতে কাটাই, অ্যান্ড আফটার দ্যাট কোভিড এসে যায়।
তো তখন আমার যেটা বেসিক্যালি প্ল্যান ছিল যে যেহেতু আমি আমার কলেজ থেকে আমার প্লেসমেন্টস অতটা ভালো ছিল না আমার কলেজের, অ্যান্ড আমি আমি জানতাম যে অন ক্যাম্পাস প্লেসমেন্টস দিয়ে আমি তেমন কোনো অপরচুনিটি পাবো না। সো আই নো দ্যাট আমাকে অফ ক্যাম্পাসের উপরে ডিপেন্ড করতে হবে। সো কিন্তু অফ ক্যাম্পাসও অতটা পাওয়া সোজা ছিল না, বিকজ অ্যাট দ্যাট টাইম আই হ্যাড নো এক্সপিরিয়েন্স। তো আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 1-2 বছর এক্সপিরিয়েন্স করে দেন আই উড স্টার্ট অ্যাপ্লাইং টু কোম্পানিজ। তো যখন আমার 1 বছরের এক্সপিরিয়েন্স কমপ্লিট হয় ওই সময়টা কোভিড চলে এসেছিল, অ্যান্ড সব কোম্পানিজ মোটামুটি হায়ারিং ফ্রিজে চলে গেছিল। এমনিতেও কল পাওয়া যেত না, খুবই সীমিত কলস অপরচুনিটিস পাওয়া যেত, তার মধ্যে কোভিডের জন্য দ্য সিচুয়েশন কাইন্ড অফ অ্যাগ্রিভেটেড। তো বাট লাকিলি হায়ারিং ফ্রিজটা লিফট হয় অ্যারাউন্ড অক্টোবর 2020, অ্যান্ড আমি অ্যামাজনের থেকে একটা চান্স পাই, একটা কল পাই। অ্যান্ড আমি জানতাম যে আমাকে এই একটাই চান্স আমাকে একদম পুরো কাজে লাগাতে হবে, আদারওয়াইজ আমি জানি না নেক্সট অপরচুনিটি কোথা থেকে আসবে। কেন ওই সময়টা অ্যাজ আই সেড কি অপরচুনিটিস খুবই কম ছিলেন, স্পেশালি আমাদের মতো প্রাইভেট কলেজের ছাত্রদের জন্য। সো আমি অ্যামাজন ট্র্যাক করি ফর দ্যার SD1 পজিশন। আই জয়েন্ট ইন হায়দ্রাবাদ। তখন তো রিমোট পজিশনই ছিল কোভিডের জন্য। তো অ্যামাজন আমি 2 বছর কাটাই, আমি ওদের সেলস টিমে ছিলাম। দেন আফটার দ্যাট when I was again looking out for companies 2022 অ্যারাউন্ড, ওই সময়তে মার্কেট খুব ভালো ছিল, অ্যান্ড 2021 was the phase যেখানে ইন্ডিয়াতে আইটি ইন্ডাস্ট্রি একটা বিশাল it took a big leap and there were like jobs left and right. তো আমি ভেবেছিলাম যে let me also take advantage of the situation and let me also try for বেটার অপরচুনিটিস। তো প্রথম তো কল পাচ্ছিলাম, বাট তারপরে যেটা হয়ে যায় আগেন অ্যাজ উই অল নো রিসেশন এন্ড অল 2022 এর মধ্যখানে চলে এলো, অ্যান্ড আগেন আমি কল যা পাচ্ছিলাম বা যা আমার অফার আসছিল সেগুলো পাওয়া বন্ধ হয়ে যায়। তো ইনফ্যাক্ট আমি ওই সময় গুগলের ইন্টারভিউ দিয়েছিলাম, বাট সেই স্টোরিতে পরে আসবো। তো তখন আমার সেলস ফোর্স থেকে আমি একটা চান্স পেয়েছিলাম, এন্ড সেলস ফোর্স আই ক্র্যাক ফর দি রোল অফ MTS। বাট তুমি কলেজ লাইফে কিরকম প্রজেক্টস বা নিজের পার্সোনাল জায়গা থেকে কতটুকু এক্সপিরিয়েন্স কোডিং বা কাজে কতটুকু এক্সপিরিয়েন্স ছিল? তুমি কি কোনো কলেজ থেকে বের হওয়ার আগে কাজ করেছিলা? টু বি ভেরি অনেস্ট, আমি কলেজে ফার্স্ট 2 ইয়ার্স আমি বিশাল কিছু করিনি, মানে আমার জাস্ট প্রোগ্রামিং ফার্স্ট টাইম আমি কলেজে এসে ইন্ট্রোডিউস হই, অ্যান্ড আমার প্রোগ্রামিং ভালো লাগতো এবং বেসিক সি প্রোগ্রামিং এবং ওখান দিয়ে ছোটখাটো গেমস ওইসব বানাতাম, বাট কোনো রকম বা ওই বেসিক ওয়েব ডেভেলপমেন্ট। আর তখন ওই সময়টা 2015-2016 এর টাইমে অত রিসোর্সেস অত ছিল না, অনলাইন টিউটোরিয়ালস আজকালকার দিনে যেমন আছে, অ্যান্ড অলসো অত অ্যাওয়ারনেসও ছিল না, বিকজ ওই টাইমটাতে সেট অত অপরচুনিটিস ছিল না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এরকম অ্যাওয়ারনেসও ছিল না যে আমরা জানতাম না, আমরা ভাবতে পারতাম না যে আমরা এইরকম কলেজ থেকে পাস আউট করে গুগল, অ্যামাজন এরকম টাইপের কোম্পানিতে আমরা অ্যাকচুয়ালি জব করতে পারি বা জব পেতে পারি। তখন আমাদের দেখতাম যে সব ভালো IIT NIT টাইপের কলেজ বা কলকাতায় খুব ফেমাস কলেজ যাদবপুর, ওইখান থেকেই এইসব কলেজে ছাত্ররাই মোস্টলি ওইসব কোম্পানিজে প্লেসড হতো। তো Got it. ন্যাচারালি আমার ওরকম কোনো ড্রিম ছিল না। তো আমি ফার্স্ট 2 ইয়ার্স নর্মাল যেমন কোডিং ভালোবেসে করেছি, থার্ড ইয়ার থেকে আমি কম্পিটিটিভ কোডিং একটু শুরু করেছিলাম, দ্যাট ইন্ট্রোডিউস মি টু অ্যালগরিদমস। অ্যান্ড সেইখান থেকে আমি বুঝতে পারি যে আচ্ছা এই সব কোম্পানির যে ইন্টারভিউ প্রসেস হয় দ্যাট ইজ অলসো বেসড অন ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগরিদমস। তো ওখানে একটা আমি কমনালিটি পাই, এবং তখন আমার একটা কনফিডেন্স আসে যে আচ্ছা আমি যদি এরকম টাইপের প্রবলেম সলভ করতে পারি, দেন ইফ আই এভার গেট অ্যান অপরচুনিটি আই উড বি এবল টু ক্র্যাক দিস কোম্পানিজ। তো ওইখান থেকে একটা আমার টার্নিং পয়েন্ট বলতে পারি। যদিও আমি কম্পিটিটিভ কোডিং বিশাল কিছু করিনি, জাস্ট 6 সেমিস্টার ইট ওয়াজ জাস্ট আ ট্রাই, জাস্ট ফর দ্য ফান এন্ড অফ ইট, বাট ওখান জাস্ট সো থেকে উই অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড কোথায় আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করেছিলা, বিকজ অনেকজনই যারা দেখছে হয়তো বা এই জিনিসটা করতে চায় বা ট্রাই করতে চায়, কোন প্ল্যাটফর্মস বা কোন জায়গায় করা যায়, বা তুমি কোথায় করেছিলা? এখন তো কোড ফোর্সেস অনেকে করে, বাট ওই সময়টা কোড ফোর্সেসের থেকেও আমাদের কোড শেফটা বেশি পপুলার ছিল 2017 এন্ড। তো আমি কোড শেফটাই মোস্টলি করেছিলাম, এছাড়াও হ্যাকার র্যাঙ্কটাও করেছিলাম, এই দুটো প্ল্যাটফর্ম। তবে হ্যাঁ একটা কথা আমি এখানে বলবো যে যদি কোম্পানির স্পেসিফিক কেউ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস করতে চায় দেন লিড কোড ইজ মোর দেন এনাফ। আমি তখন লিড কোডের ব্যাপারে অত জানতাম না, কেন আমি কোম্পানি স্পেসিফিক প্রিপারেশন অ্যাজ আই সেড আমি কোনোদিনই করিনি, অ্যাটলিস্ট টিল দ্যাট পয়েন্ট অফ টাইম। সো কম্পিটিটিভ কোডিং এর জন্য আমি মোস্টলি কোড শেফ ফলো করেছিলাম। দেন ইউ টকড অ্যাবাউট গেটিং ইনটু সেলস ফোর্স, এন্ড দেন ওখান থেকে যদি ইফ ইউ ক্যান কন্টিনিউ, এর আগে তুমি মাঝখানে একটু মেনশন করে গেছিলা যে ইউ ট্রাইড গুগল বাট দেন ইট হয় নাই, এন্ড পরে ইউ প্রবলি কেম ব্যাক। হুম, হুম। ওই স্টোরিতে পরে যাচ্ছি, বাট বলো সেলস ফোর্স পর্যন্ত গিয়েছিলা?
সেলস ফোর্সে আমি এমটিএস এর জন্য মানে যেটা বেসিক্যালি একটা জুনিয়র লেভেলের আপার লেভেল, কেন ওই সময়টা আমার 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হয়ে গেছিল, তো আমি সেলস ফোর্সে অফার পেয়েছিলাম। এন্ড ওই সময় আরো কয়েকটা স্টার্টআপ থেকে অফার ছিল, ইন্ডিয়ান স্টার্টআপস। গোল্ডম্যান স্যাক্স এর ও আমি মানে অফার পেয়েছিলাম, অফার ঠিক পাইনি, আমি সিলেকশন হয়ে গেছিল, বাট দে কুডন্ট ম্যাচ আপ টু দি টু মাই এক্সপেকটেশনস, তো ওই জন্য ফাইনাল অফার লেটার ওরা দেয়নি। বাট আমি গোল্ডম্যান স্যাক্স এর ইন্ডিয়া থেকেও অফার মানে সিলেক্টেড হয়েছিলাম, এন্ড অলসো গোল্ডম্যান স্যাক্স ওয়ার্সাতেও আমি পেয়েছিলাম, বাট গোল্ডম্যান স্যাক্স ওয়ার্সাতে তখন আবার হায়ারিং ফ্রিজ হয়ে গেছিল। সো এরা মাল্টিপল অনেক কোম্পানিজ, মাইক্রোসফট, উবার, সব মধ্যিখানে ইন্টারভিউজ দিচ্ছিলাম, দে ওয়ার গেটিং ক্যান্সেলড, সাম ওয়ার নট এবল টু কাম আপ উইথ অফার্স, বাট আই ওয়াজ লাইক ওই সময়টা খুব মানে একটা টুমাল্টাস টাইমস গেছে। গুগলের ইন্টারভিউ আমি ওই সময়টা দিয়েছিলাম, এবং গুগলে আমার মোটামুটি সব মানে ফিডব্যাক খুব ভালো ছিল। রিক্রুটার সেড কি হ্যাঁ, দিস ইজ ডেফিনেটলি গোইং টু বি গোইং ফরওয়ার্ড, ইফ ইউ ক্যান গেট ইট টিল হায়ারিং কমিটি, দেন ডেফিনেটলি একটা ভালো অফার মানে ভালো একটা কিছু এক্সপেক্ট করা যেতে পারে। বাট গুগলের একটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে, বাই দ্য টাইম মাই ইন্টারভিউ এন্ডেড, দ্যাট ওয়াজ বাই অক্টোবর 2022, দ্যাট ওয়াজ লাস্ট ইয়ার, ওই সময়টা কিন্তু গুগলের হায়ারিং ফ্রিজ হয়ে গেছিল, অনেক টিমস হায়ার করা বন্ধ করে দিয়েছিলেন, খুব স্পেশালাইজ লেভেলের হায়ারিং হচ্ছিল। তো ওই জন্য আমার ইন্টারভিউ তো হয়ে গেছিল, ফিডব্যাক সব চলে এসেছিল, এভরিথিং ওয়াজ পজিটিভ, বাট যেহেতু টিম ম্যাচ, কোনো টিম ওপেনিং ছিল না এবং টিম ম্যাচ যেতে হচ্ছিল না, তো তাই জন্য ওরা আমাকে অফার রোল আউট করতে পারছিল না। তো 9 মাস আমি ওই জন্য ওই টাইমটাতে সেলস ফোর্স জয়েন করি, আর ওই সময়টা আমি গুগল প্রায় মাথা থেকে আমার বেরিয়েই গেছিল, বিকজ মানে 8-9 মাস হয়ে গেছে অ্যান্ড কোনো কমিউনিকেশন নেই, তো অবভিয়াসলি তখন আমি সেলস ফোর্সেই বেসিক্যালি ফোকাস করছিলাম। However, in the month of May this year, my end, আমার recruiter, Google recruiter আমার কাছে reach out করে বলে যে there is this team opening that is there, and since you have already given interviews with us and your packet is still open, so would you like to explore this opportunity? And I said yes, why not, because it's Google obviously, and আমার তখন team match round হয়, এবং team match round-এ my manager, the hiring manager liked me, and then ওখান থেকে যে গুগলের ফার্দার প্রসেস, হায়ারিং কমিটিতে যায়, আমার প্যাকেট পাস হয়, and then finally I get the offer, আর I joined Google this month only as a software engineer 3 L4 position. কনগ্রাটস অ্যান্ড তুমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করেছিলে দ্যাট আই উড রেকমেন্ড এভরিওয়ান টু ওয়াচ। ওখানে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, যেহেতু অনেক ইনফরমেশন আছে ওখানে। এনিওয়ে, আই ওয়ান্ট টু জাম্প অফ টু দি ইন্টারভিউ প্যাটার্ন অফ গুগল। আমরা এই এপিসোডটা উই আর গোইং টু কিপ ইট ভেরি ভ্যালু প্যাকড, অ্যান্ড কোনো মানে ব্রিদিং স্পেসই দিব না তোমাকে, বাট তুমি একটু আমাদেরকে ইন্টারভিউ প্যাটার্নটা সম্পর্কে আইডিয়া দাও। শিওর, তো আমি একটু শর্টে বলে দিচ্ছি। বেসিক্যালি গুগলের না ওদের যে SD1 পজিশন যেটা L3 বলে, আর SD2 যে পজিশন L4 বলে, এই দুটোর ইন্টারভিউ প্রসেস একদম সেম। সো বেসিক্যালি তোমার একটা ফোন স্ক্রিন রাউন্ড হয়, যেটা এলিমিনেশন রাউন্ড, এন্ড এই এলিমিনেশন রাউন্ডটা তুমি যদি ক্লিয়ার করো, তাহলে তোমার আরো 3 থেকে 4টে ডেস রাউন্ড হয়, সেটাও যদি তুমি ক্লিয়ার করো। Hey guys, I hope you're enjoying the video. By the way, যেটা বলেছিলাম, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে এখন একটা 35% স্কলারশিপ চলছে ফর MERN স্ট্যাক, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং Laravel এবং ডেভঅপসের ক্যারিয়ার ট্র্যাকগুলোতে। ক্যারিয়ার ট্র্যাক বলা হয় বিকজ ওয়ান্স ইউ আর ডান, ইট গেটস সেন্ড টু আ বাঞ্চ অফ ডিফারেন্ট কোম্পানিজ, এবং আপনারা যে প্রজেক্টগুলো করছেন রিয়েল লাইফ প্রজেক্টস টাইপের, সেগুলো আপনারা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে নিজের পোর্টফোলিও অ্যাজ আ ডেভেলপার আর একটু বেটার করতে পারবেন। সো রেজিউমে, পোর্টফোলিও রেডি করে কোম্পানির কাছে পাঠাইতে দে হেল্প ইউ। অ্যান্ড ফর এক্সাম্পল, জাস্ট দ্য Laravel কোর্স অ্যালোন হ্যাজ 200+ প্রি-রেকর্ডেড ভিডিও, এবং আরও লাইভ সেশনস হয়, এবং সাপোর্ট সেশনসও আলাদা হয়। এরপরে আপনারা যখন পুরো কোর্সটা করেছেন, রিকোয়ার্ড ওয়ার্কটা করেছেন, একটা প্রজেক্ট হয়েছে, পোর্টফোলিও একটু ভারী হয়েছে, আপনার পোর্টফোলিও এবং সিভি দে সেন্ড ইট টু আ বাঞ্চ অফ ডিফারেন্ট কোম্পানিজ। এই কারণে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ইজ গিভিং আ 35% স্কলারশিপ ফর দ্য ভিউয়ার্স এবং লিসনার্স অফ দিস চ্যানেলস। সো বেসিক্যালি তোমার একটা ফোন স্ক্রিন রাউন্ড হয়, যেটা এলিমিনেশন রাউন্ড, এন্ড এই এলিমিনেশন রাউন্ডটা তুমি যদি ক্লিয়ার করো, তাহলে তোমার আরো 3 থেকে 4টে ডেস রাউন্ড হয়, সেটাও যদি তুমি ক্লিয়ার করো, দেন তুমি যাবে হচ্ছে গুগলিনেস রাউন্ড, যেটা একটা বিহেভিয়ারাল রাউন্ড। সেখানে অ্যাজ সাচ কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন আস করে না, বাট अगेन ওটা ডিপেন্ডস অন দ্য ম্যানেজার, বাট বিহেভিয়ারাল কোয়েশ্চেন বেসিক্যালি আই থিঙ্ক সব যারা জানবে, যারা ইন্টারভিউ দেয়, তারা ডেফিনেটলি জানবে। অ্যান্ড তারপরে যেটা হয়, তারপরে প্রসেসটা হচ্ছে তোমার টিম ম্যাচ হয়। তো বিভিন্ন টিম ওপেনিংস থাকে, এবং যে কোনো মানে তোমার রিক্রুটার কি করে, ডিফারেন্ট টিম ওপেনিংসে তোমার প্যাকেট উইথ ইন্টারভিউ ফিডব্যাক পাঠিয়ে দেয়, অ্যান্ড সেখান থেকে যদি তোমার কোনো ম্যানেজারের ভালো লাগে তোমার প্রোফাইল, তো তোমার সাথে একটা ওয়ান অ্যান্ড কল শিডিউল করে, এবং সেখানে তোমার প্রেফারেন্স এন্ড তোমার একটা বেসিক্যালি তোমার একটা কাইন্ড অফ ইন্টারভিউ নেয়, অ্যান্ড দেন তুমি টিমের ব্যাপারে জিজ্ঞেস করতে পারো, এন্ড ইফ দের ইজ আ ম্যাচ অফ ইন্টারেস্ট, মানে ম্যানেজার লাইকস ইউ এন্ড ইউ অলসো লাইক দ্য টিম, দেন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কি, ওটা হায়ারিং কমিটিতে যায়।
হায়ারিং কমিটিতে বেসিক্যালি ওরা দেখে যে ইন্টারভিউ ফিডব্যাক কেমন আছে, পাস্ট এক্সপিরিয়েন্স কি, ওয়েদার ইজ ফিট ফর দ্য রোল, হায়ারিং ম্যানেজারের কমেন্টস কি, অনেক প্যারামিটার্স দেখে তোমাকে ওরা ডিসাইড করে যে ওয়েদার ইউ আর ফিট ফর দ্য রোল আর নট। ওই জন্য গুগলের একটা জিনিস যেটা একটু এক্সক্লুসিভ রাদার দ্যান অ্যামাজন, মাইক্রোসফট বা আদার কোম্পানিজ ইজ গুগল যে হায়ারিং কমিটির যে ফিডব্যাকটা হয় দ্যাট ওয়ার্কস অন কনসেনসাস রাদার দ্যান মেজরিটি ভোটস। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তো অ্যামাজনে যদি 4টে ডিএসএ রাউন্ড হয় আর 3জন ইন্টারভিউয়ার ভাবে যে না এর রাউন্ড মানে হি ইজ ফিট অ্যান্ড একজন ইন্টারভিউয়ার ভাবে ইজ নট ফিট, দেন ইট ইজ স্টিল অ্যান অফার বিকজ দ্য মেজরিটি উইন্স 3-1। বাট গুগলে ওখানে একটা ডিসিশনটা কনসেনসাসে নেওয়া হয়। সো টোটালি ওটা একদম মানে বেসিক্যালি ইন্টারভিউ ফিডব্যাকের উপর কোনো খুবই সাবজেক্টিভ, বাট এটাই হয় যে ওখানে মেজরিটি ভোট ডাজন্ট উইন, ইট ইজ বেসিক্যালি বেসড অন এভরিওয়ানস কনসেনসাস। আর প্রত্যেকজন যারা হায়ারিং কমিটিতে অনেক এক্সপিরিয়েন্স লোকজন বসে থাকে তারা সবার সাথে কনসাল্ট করে এটা নেওয়া হয় ডিসিশনটা যে whether is fit for Google or not. মেক্স এ টন অফ সেন্স। তুমি অনেক শর্ট সময়ের মধ্যে আমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলা কি কি রাউন্ড হয়, কোন রাউন্ডে কি লাগে। রিধি, সি আ লট অফ পিপল হু আর ওয়াচিং দিস মাইট বি অ্যাসপায়ারিং গুগল engineers, maybe even product people, but the common theme is কোডিং প্রিপারেশন কিভাবে নিতে হয়। এই জিনিসটা অনেকেই চিন্তা করে। ইউ মেনশনড আর্লিয়ার যে ইউ ডিড কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন কোড শেফ এন্ড কোড ফোর্সেস দিস ডেজ ইজ মোর পপুলার, but could you give us an idea how else someone could prepare in terms of coding for any of these interviews or jobs? তো বেসিক্যালি এইসব মানে প্রোডাক্ট বেসড কোম্পানিজের যে প্রিপারেশনটা হয়, স্পেশালি ফ্যাং টাইপ অফ কোম্পানিজ বা মাইক্রোসফট, এদের ইন্টারভিউ প্রিপারেশনটা খুবই মানে সিম্পল। এরকম না যেরকম সার্ভিস বেসড কোম্পানিজ আমরা যেরকম দেখে থাকি যে ওদের ইন্টারভিউ প্রিপারেশনটা খুবই র্যান্ডমাইজড হয়, যে যা কিছু জিজ্ঞেস করতে পারে। সেটা কিন্তু প্রোডাক্ট বেসড কোম্পানিতে হয় না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ গুড থিং অ্যান্ড ইউ নো এক্স্যাক্টলি হোয়াট টু প্রিপেয়ার। সো ফার্স্ট থিং যেটা প্রিপেয়ার করতে হয় সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস। তো এর জন্য কম্পিটিটিভ কোডিং যদি কেউ চায় সে করতে পারে। তো আমি সাজেস্ট করবো কম্পিটিটিভ কোডিং জব করার পর ইটস ভেরি ভেরি টাফ টু ডু। এবং আমি নিজে যখন গুগল ইন্টারভিউ ক্র্যাক করি তখন আমি নিজে 5-6 ইয়ার্স আউট অফ টাচ ছিলাম অফ কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো হোয়াট আই ডিড ওয়াজ আই ওয়েন্ট টু লিড কোড সাইট, যারা ইন্টারভিউ প্রিপারেশনে ইউজ করে ডেফিনেটলি দে উড নো অ্যাবাউট ইট, না থাকলে দে ক্যান গো অ্যান্ড চেক। সো লিড কোড থেকে I used to practice data structure algorithmic problems, right? And data structures ছাড়া যেটা লাগে সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইন अगेन সব কোম্পানিতে ধরে না, এবং এটা রোলের উপরে ডিপেন্ড করে। যেমন SD1 রোলের জন্য, ফ্রেশার রোলের জন্য সিস্টেম ডিজাইন নট রিকোয়ার্ড ইন দিস কোম্পানিজ, কিন্তু SD2 এর জন্য লাগে। কিন্তু গুগলে SD1 এন্ড SD2 এর জন্য নরমালি জেনারেলি মানে সিস্টেম ডিজাইন লাগে না, শুধু ডিএসএ দিয়েই হয়ে যায়। আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রজেক্টস। কেন প্রজেক্ট রাউন্ড হয় মোস্ট কোম্পানিজে, এবং সেখানে তোমার প্রজেক্ট নিয়ে ডিসকাশন হয় যে তুমি কতটা তোমার কতটা নো হাউ আছে অ্যাবাউট ডেভেলপমেন্ট, রাইট? এবং সেখানে ওই জন্য বেসিক্যালি কয়েকটা ভালো প্রজেক্ট ডেফিনেটলি হেল্পস। আমি একটা জিনিস নোটিস করেছি যে নর্মালি আমাদের ইন্ডিয়াতে অ্যাটলিস্ট যেটা বলতে পারি, বা মানে নট জাস্ট ইন ইন্ডিয়া, আই মিন ইভেন অ্যাব্রড, মোটামুটি যে জবস গুলো হয় সেগুলো ম্যাক্সিমাম ফ্রেশার্সদের ওয়েব ডেভেলপমেন্টে দেওয়া হয় 90% অফ দ্য জবস। তো যদি কোনো ওয়েব ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স থাকে দ্যাট ডেফিনেটলি হেল্পস, বিট ফ্রন্ট এন্ড এন্ড বিট ব্যাক এন্ড। তো সেখানে অনেকটা বেশি রিলেটেবল হয়ে যায় ফর গেটিং কলস। বাট যদি কেউ AIML বা অন্যান্য প্রজেক্টসে কাজ করে থাকে দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। সো ইফ আই হ্যাভ টু সাম ইট আপ, ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদম, সিস্টেম ডিজাইন, অ্যান্ড যদি সিনিয়র লেভেলের জন্য অ্যাপ্লাই করে কেউ, গুড প্রজেক্টস। And the fourth thing is behavioral interviews. This is just one round. এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই হয় এবং এটা নর্মালি জেনারেলি লোকে নেগলেক্ট করে যায় বিকজ এটা টেকনিক্যাল নয় এবং লোকে ভাবে যে ঠিক আছে এটা খুব একটা বড় ব্যাপার নয়। বাট আমি কিন্তু সাজেস্ট করবো যে বিহেভিয়ারাল ইন্টারভিউজ এর জন্য অ্যাটলিস্ট একটু হলেও প্রিপেয়ার করে রাখা উচিত। পারফেক্ট রিধি। an underrated skill যেটা প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো বা আসে বাট উই কান্ট প্রিপেয়ার এনাফ ফর ইট ইজ অফেন কমিউনিকেশন স্কিলস। এটা সম্পর্কে একটু বলবা যে কতটুকু ইম্পর্টেন্স প্লে করে, আদৌ ইম্পর্টেন্স প্লে করে কিনা, এন্ড কিভাবে এটা নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত? অ্যাকচুয়ালি আই এম গ্ল্যাড ইউ আস্ক দিস কোয়েশ্চেন, বিকজ আমিও যখন আমার ইউটিউবে ভিডিওস বানাই আমি কমেন্টটা খুব পাই। বিকজ আমি জানি সাবকন্টিনেন্টে একটা মানুষের ব্যাপার থাকে কি, মানে ইংলিশ, যেহেতু এইসব কমিউনিকেশন গুলো মোস্টলি ইংলিশে হয়, তো ওদের একটা ইংলিশে বলা নিয়ে ভয় থাকে। তো আমিও বিশাল কিছু ভালো ইংলিশ বলতে পারতাম না, বাট ঠিক আছে, আই গ্র্যাজুয়ালি ডেভেলপড ওভার টাইম। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে লোকজনকে বা স্টুডেন্টসদের, যে ইংলিশ ইজ জাস্ট আ মোড অফ কমিউনিকেশন। এখানে কেউ জাজ করবে না যে তুমি কতটা ভোকাবুলারি আর কতটা গ্রামাটিক্যাল কারেক্ট ইংলিশ তুমি বলতে পারো। So all you need to do is just practice speaking English in a way that you're able to communicate your thoughts clearly with the interviewer, ঠিক আছে? কেন মোস্ট অফ দ্য ইন্টারভিউজ এগুলো তো ইংলিশেই হয়। তো ওরা যেটা দেখে যে গ্রামাটিক্যাল মিস্টেক্স করলে দ্যাটস ফাইন, ভোকাবুলারি অত ভালো নয়, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কেউ দেখবে না। বাট দ্য থিং ইজ কি, দ্য মেন আইডিয়া আছে আমি যেটা ভাবছি আমি সেটা থরলি কমিউনিকেট করতে পারি।
এবং তার জন্য আমি একটা সিম্পল জিনিস সাজেস্ট করতে পারি এটাকে বেটার করার জন্য ইজ যে কোনো টিউটোরিয়াল ভিডিওস, ধরো যে কোনো একটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিথমিক প্রবলেম আমি বুঝতে পারলাম না, আজ আমি কি ইউটিউবে সার্চ করলাম। এবার লোকের একটা ব্যাপার থাকে, ওরা কি করে রিজনাল ল্যাঙ্গুয়েজের এক্সপ্লেনেশন খোঁজে, বিকজ ওটাতে ওদের বুঝতে সুবিধা। রাইট, ফর এক্সাম্পল আমি যদি একটা মিলিয়ন অফ টু সর্টেড অ্যারেজ একটা প্রবলেম আছে সেটাকে আমি যদি সার্চ করি এবং আমি হয়তো হিন্দি মানে বা আমাদের বা বাংলা এটার রিজনাল ল্যাঙ্গুয়েজের কোনো টিউটোরিয়াল দেখার চেষ্টা করবো। বাট এই হ্যাবিটটা যদি আমরা ছেড়ে আমি যদি একটা ইংলিশ টিউটোরিয়াল দেখা শুরু করি, তাতে আমাদের সুবিধাটা কি হবে, হয়তো আমাদের প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু এতে যেটা হবে না যে আমরা আমাদের এরকম টিউটোরিয়াল দেখতে দেখতে আমাদের একটা মাইন্ডে সাবকনসিয়াসলি ওটা প্রোগ্রাম হয়ে যাবে যে আচ্ছা এই জিনিসগুলো ইংলিশে এইভাবে বোঝানো হয়। সো ন্যাচারালি যখন আমরা ওটা বোঝাতে যাব, আমাদের ওই এক্সট্রা ট্রান্সলেশনটা করতে হবে না, মানে যাদের অত ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্ট নয় তাদের একটা ওই থাকে না যে আমরা একটা ট্রান্সলেট করে বলছি, তো ওই এক্সট্রা ওভারহেডটা থাকবে না, এন্ড ইট উইল অটোমেটিক্যালি ফ্লো। কেন ওরা ওইভাবে দেখিয়েছে যে হ্যাঁ এই জিনিসটা এভাবে বোঝানো হয়, এই পার্টিকুলার ওয়ার্ডস গুলো ইউজ করে বোঝানো হয়, সেটা অটোমেটিক্যালি ফ্লো করবে। সো তাই জন্য আমার একটা স্ট্রং সাজেশন হচ্ছে, যেটা আমি সবাইকে বলে থাকি, যে যদি এরকম প্রবলেম থাকে ইংলিশ স্পিকিং এ যেখানে ইউ আর নট এবল টু convey your thoughts properly, start watching tutorials in English, start watching whatever you're reading, also read in English, at least technical stuff, so that it flows automatically. আমার বলবো ইংলিশ শেখাটাই পুরোপুরি হয়েছে ছোটবেলায় কার্টুন দেখে, ইংলিশ কার্টুনস দেখে। সো আই ক্যানট এমফাসাইজ এনাফ যে জাস্ট ওয়াচিং কন্টেন্ট দ্যাট ইজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউর ট্রাইং টু লার্ন কতটুকু হেল্পফুল হইতে পারে, ইট ক্যানট বি এমফাসাইজ এনাফ। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকর। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট। রিধি, আই ওয়ান্ট টু সুইচ গিয়ার্স আ বিট অ্যান্ড টক অ্যাবাউট দ্য জব মার্কেট অ্যান্ড কি ধরনের আদৌ অপরচুনিটিস আছে অ্যাট বিগ কোম্পানিজ ভার্সেস স্টার্টআপস। তুমি অবভিয়াসলি একটা বড় কোম্পানিতে কাজ করছো, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, বাট হোয়াট ইজ ইয়োর ভিউ অন ওয়েন টু ওয়ার্ক এট আ স্টার্টআপ এবং কখন একটা বড় কোম্পানিতে আদৌ কাজ করা উচিত? তোমার পার্সোনাল ভিউটা কি? তো একটা জিনিস হচ্ছে কি, স্টার্টআপে ডেফিনেটলি একটু এক্সপোজারটা বেশি পাওয়া যায়, দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু। ধরো হয়তো ওরা অত স্কেলে কাজ করে না যেটা আমাদের কোম্পানিজ কাজ করে, এবং ওদের অত প্রসেস অ্যান্ড সিস্টেম অ্যান্ড প্রসেসগুলো অত ভালো সেট আপ থাকে না, ওখানে কাজগুলো খুবই র্যান্ডমাইজড হয়, এবং হয়তো একটা পার্টিকুলার ইঞ্জিনিয়ারের কোনো স্পেশালাইজড রোল নেই, যে যা কাজ পাচ্ছে সেটা করছে, ঠিক আছে, বিকজ দি আইডিয়া ইজ টু গেট দ্য জব ডান উইথ লিমিটেড রিসোর্সেস, এটাই স্টার্টআপে থাকে। কিন্তু ওখানে শেখার এক্সপোজার অপরচুনিটি অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য বিগ ফ্যাং এমএনসিস। তো আমি যেটুকু আমার 4 বছরের এক্সপিরিয়েন্সে বুঝেছি, যে ইফ ইউ আর স্টার্টিং অফ, স্টার্টআপস দিয়ে স্টার্ট করাটা খুব ভালো, কেন অ্যাজ আ ফ্রেশার অনেক কিছু শেখা যায়, অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট টেকনিক্যাল নো হাউ, দেন আমার মনে হয় ইউ ক্যান স্টার্ট উইথ ফ্যাং অর বিগ এমএনসিস। কেন ওখানে গিয়ে তোমার এবার টেকনিক্যাল এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, বাট নাও ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হাউ দিস bigger systems work, how these companies scale, what are the good systems and process they follow, how do they manage such a large code base with billions of users, এই জিনিসগুলো একটু শেখার আছে। এবার হ্যাঁ, এমন নয় যে আমিও যখন অ্যামাজনে ছিলাম, অ্যামাজন বিং আ প্রিটি বিগ কোম্পানি, কিন্তু আমি যে টিমে ছিলাম দে ওয়ার বেসিক্যালি ওয়ার্কিং ইন আ স্টার্টআপ এনভায়রনমেন্ট, কেন উই ওয়ার বিল্ডিং দ্য প্রোডাক্ট ফ্রম গ্রাউন্ড আপ। তো এটা আর কি প্রচন্ড মানে সাবজেক্টিভ, বাট জেনারেলি স্পিকিং যদি একটা ব্রডার ওভারভিউ নিয়ে দেখি, স্টার্টআপস এ কাজের এক্সপোজারটা অনেক বেশি থাকে, যদিও সিস্টেমস এন্ড প্রসেস অত ভালো শেখা যায় না। সো আই মিন, ইফ ইউ ওয়ান্ট আইডিয়াল সিচুয়েশন হয়তো স্টার্টআপ দিয়ে স্টার্ট করা, ঠিক আছে, অ্যান্ড ওয়েন দ্য স্টার্টআপ মানে যখন 1-2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, দেন ইউ ক্যান অবভিয়াসলি শিফট উইথ দ্যাট এক্সপিরিয়েন্স টু বিগার কোম্পানিজ। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য জব মার্কেট, এখন তো রিসেশনের জন্য আমি যেটা দেখি একটু হায়ারিংস কম হচ্ছে, যদিও 2021-2022 স্পেসিফিক্যালি আমি বলবো জব মার্কেট দারুণ ছিল, বিট ইন্ডিয়া আর বিট অ্যাব্রড। অ্যান্ড অলসো আর একটা জিনিস যেটা আমরা একটু হলেও বেনিফিট পেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আইটি ইন্ডাস্ট্রি হ্যাজ গ্রোন ফর দ্য পাস্ট 2-3 ইয়ার্স। কেন আমি যখন কলেজ থেকে পাস আউট হই আমাদের অপরচুনিটিস একদমই থাকতো না, এখন আমি তাও দেখি আমার জুনিয়র্সরা গেটিং ইন্টার্নশিপস এন্ড অল, কিন্তু আমি আমার কলেজ থেকে কোনো ইন্টার্নশিপ পাইনি, কেন আমাদের কলেজ দেখে বা কলেজ টায়ার দেখে ইন্টার্নশিপ দিতেই চাইতো না। বড় কোম্পানিজ হলে তো মানে ভুলে যেতে হবে, বিকজ আমি যখন লোকের কাছে রেফারেল চাইতাম এমপ্লয়িজদের কাছে, ওরা খুব একটা লোকে এন্টারটেইন করতো না, দ্যাট ইজ দ্য হার্শ ট্রুথ। বাট এখন কোম্পানিজেরই নিজেরা ইন্টার্নশিপ হায়ার করছে, অনেক উমেন সেন্ট্রিক ড্রাইভস চলছে, তো এইগুলো অনেক সুবিধা আছে এখন। অ্যান্ড স্পেশালি যারা বাংলাদেশি অডিয়েন্স, বিকজ আমি জানি না যে আমি মানে আই এম নট শিওর ওয়েদার মানে বাংলাদেশে কোনো ফ্যাং বা বড় প্রোডাক্ট বেস কোম্পানিজ আছে কিনা, বাট আমি যেটা অনেক বাংলাদেশি আর অনেক পাকিস্তানিকে দেখেছি যে বেসিক্যালি ওরা যেটা করে অ্যাব্রড অ্যাপ্লাই করে এইসব কোম্পানিজে, অ্যান্ড Yep. স্পেশালি ইউরোপিয়ান লোকেশনসে।
ইউএসএ তে আমি শিওর না, হয়তো ভিসাতে একটু প্রবলেম হয়, বাট ইউরোপিয়ান লোকেশনসে ইভেন ফর ফ্রেশার্স কিন্তু জবস পাওয়া যায়। আমি নিজে গোল্ডম্যান স্যাক্স ওয়ার্সতে অফার পেয়েছিলাম, অ্যান্ড দেন গুগলেও আমার অনেক ফ্রেন্ড গুগল ওয়ার্সতে কাজ করে, অ্যান্ড গুগল লন্ডন আছে, আমার নিজের একটা খুব ক্লোজ ফ্রেন্ড ফেসবুক লন্ডনে আছে। সো ইনফ্যাক্ট আমিও এরকম ভিডিওস বানিয়েছিলাম একটা, রিমেম্বার লাস্ট ইয়ার, যে ইন্টারন্যাশনাল জবস কি কি আছে এবং এরা যেসব কোম্পানিজরা ভিসা স্পন্সর করে, and not just for Indians, it was for Pakistanis, Bangladeshis, everyone, like anyone in the Indian subcontinent, এবং ওরা কিন্তু হায়ার করে ডিরেক্টলি অ্যান্ড দে স্পন্সর দ্য ভিসাস। অনেকের মাথায় থাকে না যে না বাইরের কোম্পানিজে আমি হয়তো ভিসা কি করে, মানে আমি হয়তো এলিজিবলই নয়, বাট নো, ইউ আর এলিজিবল, দ্য কোম্পানি টেক্স কেয়ার অফ দ্য ভিসা। তো এরকম অনেক কোম্পানি আছে, আমস্টারডামে দ্যার ইজ বুকিং.com, আ ভেরি গুড কোম্পানি, তো ওরাও মানে হায়ার করে, এবং অনেক কোম্পানিজ আছে, অ্যামাজনের আছে, অ্যামাজন লন্ডন আছে, অ্যামাজন আই থিঙ্ক লুক্সেমবার্গের একটা, লুক্সেমবার্গেও আছে ওদের। তো এরকম অনেক কোম্পানিজ আছে, একটু ওদের প্রোফাইলে গিয়ে সার্চ করলে পাওয়া যাবে। হয়তো এখন একটু রিসেশনের জন্য একটু হায়ারিংস গুলো একটু কম হচ্ছে, বাট অ্যাজ সুন অ্যাজ দ্য সিচুয়েশন গেটস গুড, I'm expecting again they will start hiring. Yep, this is such a good point you've mentioned, Riddhi, because a lot of people who, for example, so we started a company called Pathao, which is a ride-hailing food delivery company back 8 years ago or something. And a lot of the early engineers এবং technical team যারা ছিলেন তারা অনেকেই এখন বাইরে আছে, right? They got that startup experience and they got a lot of exposure, অনেক চান্স পেয়েছে যে বিভিন্ন জিনিস নিয়ে কিভাবে কাজ করা যায় at an early stage. A lot of them are now at, let's say, Europe যদি বলি, Trivago, Booking.com, you also mentioned. These are the companies যেগুলো relocation, visa sponsorship, অনেক কিছু নিয়ে open ছিল, and the people who took the opportunity are doing pretty well. And even some people relocated to North America, but Canada, USA, etc., etc. And the key or the difference in aspiration, you clearly mentioned যে শুরুতে it's all about maybe fixing up the skills and getting some exposure, and then it's about hey at scale আমি কিভাবে এটা কাজে লাগাবো। and অনেকের হয়তোবা অ্যাসপিরেশন আছে যে বাইরে থেকে বাইরে রিলোকেট করে কয়েক বছর কাজ করব, এক্সপোজারটা নিব, বাইরে কোথাও থাকবো একটা সিটিতে, মানে it's not all about work, some of it is also about life, যে আচ্ছা where do I want to Right, live, right. what do I want to experience, who do I want to work with, ওই সব কিছু আবার এক্সপিরিয়েন্স করাটাও একটা মানে মজার বিষয়। অ্যান্ড বাংলাদেশে রিসেন্টলি আরো কয়েকটা অপরচুনিটিজ ওপেন আপ হয়েছে। সো ফর এক্সাম্পল আমি লাস্ট একটা পডকাস্ট এপিসোড করেছিলাম উইথ দ্য ফাউন্ডার অফ ব্রেইন স্টেশন 23, which is a software outsourcing company. So the clients are foreign, but the engineering team is local, and there are more than 700, almost 800 engineers working at that company in Bangladesh. And there are quite a few companies like this এখন, যেখানে foreign clients but locally অনেক employment create হচ্ছে। and like you said, আসলে for engineers and people who work in tech আসলে বাইরেও অনেক opportunities create হচ্ছে। যাই হোক, I want to shift gears a bit and Riddhi maybe ask you a bit more about big tech, and as well as since you've obviously looked at the job market for engineers quite a bit, what are the salary ranges like these days? Because in the heyday of 2021 to 2020, obviously the ranges were very interesting, comp packages, equity, as well as cash salary, সবকিছু মিলায় অনেক ইন্টারেস্টিং ছিল। What is it like these days in your knowledge? That first of all, I when I see like when I talk to my friends and all, so they say who works abroad, they say they have a lot of Bangladeshi engineers working over there. আর আমি এটাও দেখেছি অনেক কম্পিটিটিভ কোডিং এ আইসিপিসি যেগুলো গ্লোবাল কম্পিটিশনে অনেক বাংলাদেশি ভালো ভালো কোডার্স দে আর কামিং আপ দ্য র্যাঙ্ক। সো ডেফিনেটলি দ্য কোয়ালিটি ইজ দ্যাট, লাইক আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট বাংলাদেশের যে কোডিং কালচারটা এটা অনেকটাই ভালো। তো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যে ওখানেও একটা আইটি কালচার, একটা আইটি সেট আপ হোক। অ্যান্ড like now talking about the salary ranges, এটা একটু different because ইন্ডিয়াতে একটা রেঞ্জ আছে, and then there's the US, Europe market, there are different ranges, so it varies from place to place. I would say salary ranges, I would say if you compare to other industries or other engineering sectors, is definitely very very lucrative, because to be honest, from the college that I passed from, I never expected that I would end up earning that much. এবং I feel there's enough opportunities. People with 7-8 years of experience can end up earning in crores. I mean, Indian currency te bolchi na, you can convert it with Bangladeshi, but again, like the opportunities are endless. এবং 2021 specifically the numbers were crazily high. আমার মনে আছে ইনফ্যাক্ট একটা কোম্পানি আছে
ভারত পে বলে এখানে যেটা they were giving BMW bikes to all new joinees. So such was that crazy competition This is Ashneer at Grover's ex-company, Ashneer. right? Yeah, 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 yeah. he was Its in company, yeah. Bangladesh for a startup conference, and it was a very enjoyable Mm-hmm. thing. By the way, speaking of ICPC and competitions, এবার তো there was the ICPC event in Bangladesh, I think last year or this year, probably, which was also very fun to attend. So many different countries, so many different universities competing, and yeah, it was a different vibe in Dhaka here. So, do you want to specifically kind of give us an idea of compensation with regard to, let's say, with 3, 4 years of experience engineers? What could they expect? What should they expect? তো ফার্স্ট অফ অল আমার খুব একটা আইডিয়া নেই অ্যাবাউট ইউরোপিয়ান মার্কেট। এগুলো মানে একদম স্পেসিফিক্যালি জানতে গেলে আমি একটা রিসার্চ করেছিলাম। বেসিক্যালি আমার চ্যানেলে অনেক ভিডিওস আছে যেখানে আই হ্যাভ টকড অ্যাবাউট স্যালারি রেঞ্জেস অফ মাল্টিপল কোম্পানিজ অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড টু নো অ্যাবাউট দিস থিংস। তাতে না একটা কি হয় যে একটা কম্পেনসেশন নেগোসিয়েশন ওটা খুব হেল্প করে, অ্যাটলিস্ট ইফ ইউ নো দ্য কোম্পানি রেঞ্জেস। তো ফেসবুকে আমার যতদূর মনে আছে লন্ডনে ফর 3-4 years of experience SD2 লেভেল যেগুলোতে আই থিঙ্ক 120K USD অ্যারাউন্ড কম্পেনসেশন থাকে, সিমিলার ফর বুকিং.com যতদূর আমার মনে পড়ছে। অ্যান্ড এটা এটা লন্ডন ইউরোপ এরকম একটা জায়গায় আমি বলছি। এবং ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, পিপল ক্যান কনভার্ট ইট ইনটু দেয়ার রেসপেক্টিভ কারেন্সি। তো মোটামুটি SD1 এর জন্য 20 lakhs 25 lakhs is pretty common here now in good top product companies. আর SD2 এর জন্য স্টকস এন্ড অল নিয়ে it depends 40 থেকে 60, sometimes 70, sometimes there are companies which even offers you 80. বড় কোম্পানিজ যেগুলো করে সেগুলো ওরা স্টকস দেয়, তো স্টকসে অনেকটা কম্পোনেন্ট অ্যাড হয়ে যায়, প্লাস দে হ্যাভ জয়নিং বোনাস, রিলোকেশন বোনাস, এইগুলো থাকে। সো আই মিন এটা কোম্পানি থেকে কোম্পানি ভ্যারি করে। যেমন মাইক্রোসফটের রেঞ্জটা একটু লেস অ্যাজ কম্পেয়ার টু লেটস সে গুগল আর অ্যামাজনের অনেকটাই বেশি, ওদের বেস স্যালারি অনেকটা বেশি হয় জেনারেলি। অ্যাটলাসিয়ান ইজ ওয়ান অফ দোজ কোম্পানিজ যার বেস স্যালারি অনেকটা বেশি হয়। তো I mean, এটা একটু company specific হয়ে যায়, but in and around the range for 3-4 years, if you ask me, it is around 30 lakhs to 80 lakhs Indian currency. মোটামুটি you can expect. Makes a ton of sense. And এটা of course ইন্ডিয়ান মার্কেট কনটেক্সটে বললা, যদি বাইরের দেশে ধরো নর্থ আমেরিকা বা ইউরোপে যাই, প্রবলি একটু ডিফারেন্ট হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দ্যাট আইডিয়া, অ্যান্ড অলসো প্রিপারেশন নিয়ে কি করা যায় সবকিছুই কভার করেছো। ফাইনাল কিছু টিপ যদি দাও, ইফ আই এম লেটস সে 26, 27, maybe even 25 for young engineer and I have big ambitions, what are your tips for me in my career? তো আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি এবং আমার যতটুকু 4 বছরের এক্সপিরিয়েন্স, হোয়াট আই ফিল ইজ ইউ হ্যাভ টু এক্সপ্লোর আ লট, বিকজ এখন স্পেসিফিক্যালি কোভিড এর পর রিমোট জবের অপরচুনিটিসও বেড়ে গেছে। সো এখন না দের আর টনস অফ অপরচুনিটিস, টনস অফ রিসোর্সেস ইন দিস সেক্টর। অ্যান্ড এরকম নয় যে আমার যদি আজ রিজনে সেটা যদি আইটিতে ডেভেলপ না থাকে, যেমন আই এম ফ্রম কলকাতা অ্যান্ড কলকাতা ইজ নট ওয়ান অফ দ্য সিটিজ উইচ ইজ নোন ফর ইটস আইটি ইন্ডাস্ট্রি, রাইট? সো বি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বাট স্টিল আই ফিল যে আমরা এমন একটা এজে চলে গেছি যেখানে if you are in the IT, in the software engineering world, the opportunities are endless. You can like literally sit back at home and you can end up earning crores per year. So first of all, explore টা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। সেকেন্ড ইজ কোনো পার্টিকুলার যে না আজ আমাকে এই পার্টিকুলার রোলেই যেতে হবে। ফর এক্সাম্পল আমি একটা দেখেছি অনেকে সবাই এসডি রোলে যেতে চায়, বাট নো, দের আর টনস অফ আদার স্পেশালাইজড রোলস। কেউ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার রোলে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে। কারোর যদি মনে হয় যে না আমার অ্যালগরিদম গেমটা অতটা স্ট্রং নয়, বাট আমার হয়তো আমি ফ্রন্ট এন্ডে খুব ভালো, বা কেউ ধরো মানে অন্যান্য কোনো স্পেশালাইজড রোলে যেমন ডেভঅপস ইঞ্জিনিয়ার, রাইট? বা ধরো তোমার ক্লাউড ইঞ্জিনিয়ার, অনেক রকমের ইঞ্জিনিয়ারিং হয়, যেমন ডেটা ইঞ্জিনিয়ার ইজ এ ভেরি কমন ফিল্ড যেটা খুব মার্কেটে উঠছে। সো এরকম টাইপের স্পেশালাইজড রোলস যদি কেউ মনে হয় যে না আমার এই পার্টিকুলার ডোমেনে ইন্টারেস্ট আছে, তাহলে এইসব কোম্পানিজ, এইসব বিগ টেক কোম্পানিজ এন্ড ইভেন কুছ ওয়েল রেপুটেড স্টার্টআপস দে ডু হায়ার ফর স্পেশালাইজড রোলস। তো সেগুলো ওই মার্কেটটাকে ওরা ট্যাপ করতে পারে রাদার দেন জাস্ট রানিং ফর ফ্যাং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবস। কেন ওইগুলোরও কিন্তু স্যালারি রেঞ্জ মোটামুটি সিমিলার হয়, খুব একটা ডিফারেন্স থাকে না। ইটস জাস্ট দ্যাট এদের ব্যাপারে অতটা অ্যাওয়ারনেস নেই। লোকে যেহেতু ওইগুলোই বেশি শোনে, ওগুলোকে নিয়েই বেশি একটু আইডলাইজ করে। বাট যদি কারোর মনে হয় যে না আমার এরকম আমার একটা পার্টিকুলার ডোমেনে, ফর এক্সাম্পল আমার ডেটা ইঞ্জিনিয়ারিং এর দিকে বেশি ইন্টারেস্ট আছে, দেন learn about it and apply for directly for these specialized roles in these companies. আর apart from that also, if you feel remote jobs are your thing, এখন তো রিমোট জবস এও অনেক অনেক অপরচুনিটিস আছে। যদি কেউ মনে করে যে না আমি ফ্যাং এ বড় কোম্পানিতে গিয়ে আমি হয়তো সেই এক্সপোজার পাবো না, আমার ওটা সেটা ড্রিম নয়, যদি ইটস এ গুড স্টার্ট আই উড সে। কেন ইফ ইউ আর কামিং ফ্রম আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড, হোয়াট আই সিন জেনারেলি ইজ একটা ভালো ব্র্যান্ড তোমার সিভিতে থাকলে ইট হেল্পস আ লট, ইট গোজ আ লং ওয়ে, নট জাস্ট ইন টার্মস অফ cracking companies or getting calls, but
it opens up multiple avenues, it gives you multiple opportunities. তো সেটা আমার মনে একটা ভালো brand, especially for not from good college, definitely helps. But at the same time, if you want to tap in other opportunities, যেমন এখন remote opportunities which I said are there, and সেটা যদি কেউ tap in করতে চায় and they feel that they want to work remotely and earn a lot of money, then they can tap in. So basically you have to explore, you have to keep a very open mind and try out a bit of everything, and then whatever you feel that this is something that I'm more aligned towards, try to excel in that. So I think that would be my suggestion for every IT software engineering experience out there in sitting in 2023. Riddhi, you've done such a good job in condensing such valuable information in such a short time. Thank you for your time. আমরা লিংক করে দিব তোমার যত ভিডিওস আছে with regard to software engineering interviews, salary ranges, as well as your suggestions and your stories. তোমার ইউটিউব চ্যানেলটা আমরা অবশ্যই লিংক করে দিব, as well as your Instagram and LinkedIn. Thank you so much আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং I would love to at some point meet you face to face. Just know that you have a room to stay in Dhaka, and we would love to Sure. have you here, maybe meet some community members here as well. Thank you for your time, and yeah, it was a pleasure. Thank you so much, Fahad, আমাকে ইনভাইট করার জন্য again. And since আমি যেহেতু বাঙালি, Bangladeshi audience is always special, primarily because of the language and Kolkata being very close to Dhaka. So thank you so much. আর হ্যাঁ, আমার ঢাকা আসার প্ল্যান আছে, maybe next year, let's see, but definitely I will hit you up. And yeah, thank you so much. It was a pleasure to talk to you, and I hope that your audience gets a lot of insight from this. So yeah, thank you so much.